দেখ কোন অঙ্কটা করবো, দেখ অরেরটা অরের অঙ্কটা, ঠিক আছে, অরের অঙ্কটা। কোশ্চেনটা বলেছে, খুব ভালো অঙ্ক দিয়েছে, দেখ 5 নম্বর দিয়েছিল রেসিডেন্স স্ট্যাটাসের অঙ্কটা, ঠিক আছে, রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের অঙ্কটা 5 নম্বর দিয়েছিল, 5 নম্বরই আসে পরীক্ষায়। বলছে মিস্টার পাল ইজ অ্যান ইন্ডিয়ান সিটিজেন। তার মানে কি বলেছে, মিস্টার পাল, খুব ভালো করে পড়তে হবে, ক্লজ গুলো খুব ভালো করে পড়তে হবে। মিস্টার পাল কি একজন ইন্ডিয়ান সিটিজেন, মানে ভারতীয় নাগরিক বলে দিয়েছে। যখনই অঙ্ক করবি না রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের অঙ্ক, দেখবি আইসি বা অর দিয়ে পিআইও এগুলো লেখা আছে কিনা। আইসি মানে তো ইন্ডিয়ান সিটিজেন, আর পিআইও মানে কি বলেছিলাম, পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন। পিআইও ফুল ফর্ম বলেছিলাম পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, ঠিক আছে। তো তো বলছে মিস্টার পাল ইজ অ্যান ইন্ডিয়ান সিটিজেন, হি ওয়েন্ট টু জাপান, সে জাপান যাচ্ছে ফর দ্য পারপাস অফ এমপ্লয়মেন্ট। তো কেউ যদি এমপ্লয়মেন্ট পারপাসে ভারতবর্ষের বাইরে যায়, ঠিক আছে, কেউ যদি এমপ্লয়মেন্ট পারপাসে ভারতবর্ষের বাইরে যায়, ঠিক আছে, কেউ যদি এমপ্লয়মেন্ট পারপাসে ভারতবর্ষের বাইরে যায়, আমি তার আগে বলে দিচ্ছি রুলটা বলে দিচ্ছি, একটু রুলটা একটু জেনে রাখ। মানে অঙ্ক তো করছি, রুলটা না জানলে একটু অসুবিধা হয়। আমরা যে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস করেছিলাম ওখানে না দুটো জিনিস বলেছিল, দুটো কন্ডিশন ছিল, একটা বেসিক কন্ডিশন আর একটা কি ছিল, অ্যাডিশনাল কন্ডিশন। বেসিক কন্ডিশনে দুটো পয়েন্ট ছিল, অ্যাডিশনাল কন্ডিশনেও দুটো পয়েন্ট ছিল, ঠিক আছে। তো তো বেসিক কন্ডিশনের প্রথম পয়েন্ট কি ছিল, আমাদের প্রিভিয়াস ইয়ার কত বল, প্রিভিয়াস ইয়ার কত, 23-24, প্রিভিয়াস ইয়ার 23-24। তো 23-24-এ কতদিন থাকতে হবে, 182 days অর মোর। 23-24 এতদিন থাকতে হবে, বেসিক কন্ডিশন, প্রথম বেসিক কন্ডিশন ছিল এটা। অর, এখানে লিখলাম অর, যদি আমাদের প্রথম বেসিক কন্ডিশন কি, 23-24-এ তোমাকে 182 দিন বা তার বেশি দিন থাকতে হবে। যদি তুমি 182 দিনের বেশি থাকো তাহলে তুমি রেসিডেন্ট, কোনো সমস্যাই। যদি না থাকতে পারো তাহলে তোমার জন্য আরেকটা অপশন আছে, অপশন খোলা আছে, সেটা কি, 23-24-এ তোমাকে কতদিন থাকতে হবে, 60 days অর মোর, এটা থাকতে হবে। শুধু এটা থাকলে হবে না, অ্যান্ড এটা লেখা ছিল এত সুন্দর করে, এভাবে লেখা ছিল, অ্যান্ড 365 days ইন লাস্ট 4 PPY, এটা ছিল। এবার স্যার লাস্ট 4 PPY মানে 23-24-এর আগে 4টে বছর কোনটা, 22-23, 21-22, 20-21 আর 19-20। এই 4 বছরের টোটাল 300 দিন থাকতে হবে। তার মানে আমাদের বেসিক কন্ডিশনে এটাই বলা আছে, যে বেসিক কন্ডিশনে পরিষ্কার ভাবে বলা আছে যে প্রথম বেসিক কন্ডিশন কি, প্রথম বেসিক কন্ডিশন হচ্ছে তোমাকে 23-24-এ 182 দিন বা তার বেশি দিন থাকতে হবে। যদি কোনো পার্সন যদি ভারতবর্ষে 23-24-এ 182 দিন বেশি থাকে তাকে বলা হবে রেসিডেন্ট। যদি 182 দিন থাকতে না পারে তার জন্য একটা অপশন আছে, কি অপশন, 60 দিন থাকতে হবে। শুধু 60 দিন থাকলে হবে না, তার পাশাপাশি অ্যান্ড লেখা আছে, অ্যান্ড 365 days ইন লাস্ট 4 PPY, লাস্ট 4 বছর কতদিন থাকতে হবে, 365 দিন থাকতে হবে, তাহলে তোকে রেসিডেন্ট বলে। কারণ রুল কি বলেছে, আমাদের ভারতবর্ষে আমাদের ভারতবর্ষের রেসিডেন্ট হতে গেলে নিয়মটা কি হয়, তোমাকে 1 থাকতে হবে নাই 2 থাকতে, এক, দুটোর মধ্যে একটা মিললেই তুমি রেসিডেন্ট। কিন্তু একটা কথা, কিন্তু একটা কথা পরিষ্কারভাবে বলা হয়েছে, কেউ যদি ভারতবর্ষের বাইরে যায়, কেউ যদি তুমি কোনো ভারতবর্ষের কোনো পার্সন যদি ফরেনে যায়, তাহলে কোনো ইন্ডিয়ান সিটিজেন বলতে পারিস, হ্যাঁ ইন্ডিয়ান সিটিজেন যদি ফরেনে যায়, তার জন্য না এই 60 দিনের নিয়মটা কার্যকর হয় না। কেন ফরেনে গেলে, চাকরি করতে। কেউ যদি চাকরির উদ্দেশ্যে ভারতবর্ষের বাইরে যায় তার জন্য কিন্তু এই নিয়মটা কাজ হয়। তার মানে এখানে কি করতে গেছে ও? জাপানে কি করতে গেছে, চাকরি করতে গেছে, তাহলে ওর জন্য কিন্তু এই নিয়মটা কাজ করবে না। বুঝতে পারলি ব্যাপারটা, এটাই লেখা আছে, এটাই লেখা আছে। তাহলে এখানে কি লিখেছে, ও চাকরি করতে ভারতবর্ষের বাইরে, ইন্ডিয়ান সিটিজেন চাকরি করতে ভারতের বাইরে গেছে, তাহলে ওর জন্য কি 60 দিনের নিয়মটা কাজ হবে না, ওকে রেসিডেন্ট হতে গেলে 182 দিনই থাকতে হবে। ঠিক আছে, তাহলে ও কবে ভারত ছাড়ছে, স্যার সেপ্টেম্বর মাসের 3 তারিখে ছাড়ছে 2023 সাল। ও আবার ভারতে চলে আসছে কবে বল, ডিসেম্বর 12, 2024। তাহলে দেখি
দেখি অঙ্কটা কি হতে পারে। তুই বল কি বললো, একটু আমাকে বলিস কিন্তু ওরা লিভ কত বলেছে আর কাম কত বলেছে। সেপ্টেম্বর 3 মানে 3-9-23 মানে 23-24 এই তারিখে ভারত ছেড়েছে। কবে ভারত ছেড়েছে বল? এই তারিখে ভারত ছেড়েছে। আবার ভারতে চলে এসছে কবে? ভারত চলে এসছে 12ই ডিসেম্বর 2024। তাহলে 12ই ডিসেম্বর 2024 মানে কোন বছর? 24-25। তার মানে তোকে পাজেল করতে দিয়েছে, তুই কনফিউজ করতে এই বছরটা, এটা কোনো কাজে লাগবে না। এই ডেটটার কোনো মানে এটার কোনো কাজে লাগবে না। তা আমরা যখন অঙ্ক করি আমাদের প্রিভিয়াস ইয়ার কত? 23-24, আমাদের 23-24 দেখতে হবে। তাহলে 23-24-এ কত দিন ছিল ভারতে? স্যার 23-24-এ কত দিন ছিল, তাই তো? 23-24-এ এপ্রিল মাস ছিল। দেখ আমি আগে মাসগুলোর নাম লিখি, বুঝতে সুবিধা হবে। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, টোটাল পুরো 23-24টা পুরো ঢুকে দিলাম। 23-24 ও ভারত ছেড়েছে সেপ্টেম্বর, তাহলে এপ্রিলে কোথায় ছিল? একজন লোক ভারত ছেড়েছে সেপ্টেম্বরে, তাহলে এপ্রিলে কোথায় ছিল? ভারতে ছিল। তাহলে ভারতে এপ্রিল ক মাসে কতদিন হয়? মাস 30 দিন। মে মাস ভারতে ছিল, জুন মাস ভারতে ছিল, জুলাই মাস ভারতে ছিল, আগস্ট মাস ভারতে ছিল, সেপ্টেম্বর মাসে ভারত ছেড়েছে কবে? 3 তারিখ। 3 দিন না, পরিষ্কার ভাবে রুলে বলা আছে যেদিন ভারত ছাড়বে সেই দিন ধরতে হবে, আর যেই দিন ভারতে আসবে সেই দিনও ধরতে হবে। এটা বলা আছে। তাহলে 3 দিন হয়ে গেল। অক্টোবর থেকে মার্চ অব্দি ভারতে ছিল না, ভারতের বাইরে। ও আবার ভারতে এসছে কবে? চলে এসছে পরে করছিস। ব্যাস এ কটা কাউন্ট করে, কটা দিন কাউন্ট কর। কতদিন হচ্ছে? 156 ডেজ। তাহলে আমাদের প্রথম কন্ডিশন কি ছিল? 182। ও কি 182 ডেজ আছে? না স্যার নেই। তার মানে ও কি নন রেসিডেন্ট। নন রেসিডেন্ট, ঠিক আছে। তাহলে লিখতে হবে এখানে, জাস্ট লেখা লিখতে হবে। লিখবো মিস্টার পাল। পাল তো কি নাম ছিল? মিস্টার পাল স্টে ইন ইন্ডিয়া। স্টে ইন ইন্ডিয়া, মিস্টার পাল স্টে ইন ইন্ডিয়া। এটা খুব সোজা অঙ্ক, পরীক্ষায় আসবে, এবং আসবেই 5 নাম্বার। ইজি চ্যাপ্টার। মিস্টার পাল, হ্যাঁ তবে কিন্তু শুধু ডাইরেক্ট লেখা লিখলে হবে না, উপরের যে ক্যালকুলেশনটা তোকে দেখাতে হবে। মিস্টার পাল স্টে ইন ইন্ডিয়া, ঠিক আছে। মিস্টার পাল স্টে ইন ইন্ডিয়া ফর আ পিরিয়ড, অফ কতদিন? 156 days, for a period of 156 days during the previous year, ঠিক আছে। ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার কত? 23-24। তাহলে ও 23-24 সালে, 23-24 প্রিভিয়াস ইয়ারে ভারতবর্ষে কতদিন ছিল? 156 দিন ছিল। তারপর লিখবি কি? ফুল স্টপ দিয়ে লিখবি হি ডাজ নট স্যাটিসফাই, তাই তো? হি ডাজ নট স্যাটিসফাই বেসিক কন্ডিশন। He does not satisfy basic condition. So he is a non-resident in India. Non-resident in India. তাই সে ভারতবর্ষের নন রেসিডেন্ট। বোঝা গেল অ্যান্সারটা? বুঝতে পারলি অঙ্কটা? জাস্ট এইটুকু তোকে পড়ে বুঝে অ্যান্সার লিখ। নন রেসিডেন্ট ইন ইন্ডিয়া লিখলি। আচ্ছা অঙ্কটা শেষ হয়নি, আরো একটা লাইন বলেছে, আরো একটা লাইন বলে দিয়েছিল 5 নম্বরে। অর্থাৎ এইটুক করার জন্য তো 3 নাম্বার ছিল, আর একটা পার্ট করার জন্য 2 নাম্বার ছিল। 3 + 2 5। কি বলেছিল এখানে? একটা লাস্ট লাইন বলেছিল, দেখ কি বলেছিল। ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার 23-24 হি আর্নড প্রফিট, মানে এই যে মিস্টার পাল প্রফিট করেছে কত টাকা? 5 লাখ টাকা প্রফিট করেছে।
ফর্ম আ বিজনেস ইন কানাডা। ও কানাডায় একটা ব্যবসা করে। কোথায় ব্যবসা করে? বিজনেসটা কোথায় করছে? কানাডায়। কানাডায় একটা বিজনেস করছে, সেখান থেকে ৫ লাখ টাকা প্রফিট করেছে। এবং সেই ব্যবসাটা কন্ট্রোল হচ্ছে কোথা থেকে? ভারতবর্ষ থেকে সেই ব্যবসাটা কন্ট্রোল হচ্ছে। ঠিক আছে তো? হাফ অফ দ্য প্রফিট রিসিভড ইন ইন্ডিয়া। তার মধ্যে ৫ লাখ টাকার হাফ কত হয়? ২.৫ লাখ টাকা। ২.৫ লাখ টাকা ভারতে রিসিভড হচ্ছে। তো এর জন্য কি হবে? আমরা ইনসিডেন্স অফ ট্যাক্স পড়েছিলাম। তো লেখ অ্যান্সারটা লেখ, আমি বুঝিয়ে দিচ্ছি। অ্যান্সারটা লেখ, হ্যাঁ? এটার আচ্ছা সেকেন্ড প্যারার আনসার। লেখ ইনকাম আর্ন অ্যান্ড রিসিভড আউটসাইড ইন্ডিয়া। লেখ ইনকাম আর্ন অ্যান্ড রিসিভড আউটসাইড ইন্ডিয়া। Income earned and received outside India is not taxable. Is not taxable. ঠিক আছে? Is not taxable in India. Is not taxable in India. এখানে বলতে চাইছে ইনকামটা যে ইনকামটা যে কামানো হচ্ছে, ইনকামটা যে করা হচ্ছে, আর্ন করা হচ্ছে এবং রিসিভ করা হচ্ছে। ইনকাম আর্ন অ্যান্ড রিসিভ কোথায় হচ্ছে? ইনকামটা কোথায় হচ্ছে? ইনকাম আর্ন এবং রিসিভ মানে ইনকামটা আর্ন মানে আমরা যে শিখিয়েছিলাম চ্যাপ্টারটা পড়ার সময় অ্যাক্রু। ইনকামটা যে অ্যাক্রু হচ্ছে এবং রিসিভড হচ্ছে কোথায় হচ্ছে? ভারতবর্ষের বাইরে হচ্ছে। তো ইজ নট ট্যাক্সেবল ইন্ডিয়া, সেটা তো ভারতে ট্যাক্সেবল নয়, সেটা লেখা হয়েছে। নেক্সট লাইন লিখবি, প্যারা মানে ফুল স্টপ দিয়ে লিখবি ইনকাম আর্ন আউটসাইড ইন্ডিয়া। ইনকাম আর্ন outside India. Income earned outside India. But tax income earned outside India. Income earned outside India but received in India. But received in India, like but received in India. But received in India. ঠিক আছে, রিসিভড ইন ইন্ডিয়া কত টাকা? ইন্ডিয়াতে কত রিসিভড হয়েছে? ২.৫ লাখ টাকা। তো ইন্ডিয়াতে কত রিসিভড? ২.৫ লাখ টাকা। তো ৫ লাখ টাকার মধ্যে 50%, তাহলে ২.৫ লাখ টাকা। ঠিক আছে, ইজ ট্যাক্সেবল ইন ইন্ডিয়া। ইজ ট্যাক্সেবল ইন ইন্ডিয়া। ইজ ট্যাক্সেবল ইন ইন্ডিয়া। ইজ ট্যাক্সেবল ইন ইন্ডিয়া। ব্যাস দেখ কি বলতে চাইছে। তুই ধর কানাডাতে একটা ব্যবসা করছিস, কানাডাতে একটা বিজনেস করেছিস, কানাডাতে বিজনেস করে কত টাকা কামিয়েছিস? ৫ লাখ। ৫ লাখ টাকা কামিয়েছিস, কিন্তু সেই বিজনেসটা, তাহলে বিজনেসটা করেছিস কোথায়? কানাডায়। তার মানে কানাডায় বিজনেস করেছিস মানে তোর ইনকামটা অ্যাক্রু হয়েছে কোন দেশে? কানাডায় অ্যাক্রু হয়েছে। ঠিক আছে, এইবার বিজনেসটা কন্ট্রোল কোন দেশ থেকে হয়েছে? ভারত থেকে কন্ট্রোল হয়েছে। ঠিক আছে, ভারত থেকে কন্ট্রোল হয়েছে, মানলাম ভারত থেকে কন্ট্রোল হয়েছে, কিন্তু টাকাটা রিসিভ হয়েছে কোন দেশে? ৫ লাখ টাকার মধ্যে ২.৫ লাখ টাকা তো ভারতে রিসিভ হয়েছে, বলেছে তো ৫ লাখ টাকার মধ্যে ২.৫ লাখ টাকা কোথায় রিসিভ হয়? ভারতে। আমি যখন অঙ্ক করেছিলাম না ইন্সিডেন্স অফ ট্যাক্স, মানে একটা কথা বারবার বলেছিলাম, অ্যাক্রু অর রিসিভ মনে করার চেষ্টা করবি, বা বইতে দেখবি নোটে লেখানো আছে অ্যাক্রু অথবা রিসিভ, দুটোর মধ্যে যে কোনো একটা যদি ভারতে হয় তাকে বলা হয় ইন্ডিয়ান ইনকাম। বলেছিলাম অ্যাক্রু অর রিসিভ। অ্যাক্রু মানে কি? যেমন আমি এখানে বসে পড়াচ্ছি, এটাকে বলা হয় অ্যাক্রু। রিসিভ মানে কি? কোন দেশে টাকাটা হয় তাকে বলে রিসিভ। তার মানে আমার বিজনেসটা হচ্ছে কোন দেশে? কানাডায়। কানাডায় ইনকামটা অ্যাক্রু হয়েছে, কানাডায় আমার ইনকামটা জেনারেট হয়েছে, কিন্তু টাকাটা পেয়েছি কোন দেশে? ওই ৫ লাখের মধ্যে ২.৫ লাখ টাকা ভারতে পেয়েছি। তাহলে ২.৫ লাখ টাকা রিসিভ হলো ভারতে, আর অ্যাক্রু হলো কোন দেশে? কানাডা। তার মানে রুল বলছে, পরিষ্কার রুল বলছে অ্যাক্রু অর রিসিভ দুটোর মধ্যে যে কোনো একটা যদি ভারতে হয় তখন তাকে বলা হয় ইন্ডিয়ান ইনকাম। আর ইন্ডিয়ান ইনকাম হলে সবাইকেই ট্যাক্স দিতে হবে। ইন্ডিয়ান ইনকাম হলে সবাইকেই ট্যাক্স দিতে হয়, সে নন রেসিডেন্ট হোক বা না হোক। তাই আমি কি লিখেছি লাস্ট লাইনটা, মেন লাইনটা, লাস্টের লাইনটা ছিল ইনকাম আর্ন আউটসাইড ইন্ডিয়া বাট রিসিভড ইন ইন্ডিয়া রুপিস ২.৫ লাখ টাকা ইজ ট্যাক্সেবল ইন ইন্ডিয়া। এই একটা অঙ্ক ছিল, খুব ভালো অঙ্ক এসেছে পরীক্ষায়।